সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। 24 আর 18 জুলাই বাংলাদেশ টেলিভিশনের সামনেই গুরুতর আহত মোহাম্মদ স্বাধীন। পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। সেখান থেকে বেঁচে ফিরেছেন এই জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে আমরা তার মুখেই সেই সব স্মৃতি শুনতে চাই। স্বাধীন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা স্বাধীনের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। জুলাই যোদ্ধা মোহাম্মদ স্বাধীনের বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম শিউলি বেগম। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে, তবে জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। শাহ আলম দম্পতির দুই ছেলের মধ্যে স্বাধীন ছোট। 2019 সালে মিরপুরের বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং 2021 সালে গুলশান কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর ভর্তি হন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। বর্তমানে তিনি তৃতীয় বর্ষে অধ্যয়নরত। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন স্বাধীন। 18 জুলাই তিনি রামপুরা বাংলাদেশ টেলিভিশন সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব বিস্তারিত। স্বাধীন, কি হয়েছিল 18 তারিখে? কিভাবে আপনি গুলিবিদ্ধ হলেন? কারা আপনার উপরে আক্রমণ করলো? কেমন ছিল সেই পরিস্থিতি? কি মনে হয়েছিল যে বেঁচে ফিরতে পারবেন কিনা? দিনটা ছিল 18 জুলাই। বরার মতো সকালবেলায় আমি আমার মার কথা শুনছিলাম যে বাইরে অনাহারে গুলি করছে, ছাত্র সাধারণ জনগণকে সবাইকে গুলি করতেছে। বাসা থেকে গুলি শব্দ শুনতেছি আমি। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে গিয়ে বাড্ডা ডিআইটি প্রজেক্ট। তো বাসাতেই ছিলেন? বাসাতেই ছিলাম, মূলত বাবা মায়ের সাথেই থাকেন? বাবা মার সাথেই পরিবার সহকারে থাকি। তো গুলির শব্দ আমাদের বাড্ডার তো প্রত্যেকটা ঘরে ঘরে শোনা যাচ্ছে। অনবরত ননস্টপ ফায়ার করছে, সাম গ্রেনেড, তারপর হচ্ছে গিয়ে বুলেট মারতেছে তারা। তো এতে দেখা গেছে কি, আমার বাসায় থাকার তখন আর কি কোনো প্রকার আগ্রহ ছিল না। যে আমার মতো যারা ভাইরা, আমার মতো যুবক ভাইরা যারা রাস্তায় গুলি খাচ্ছে, যারা রাস্তায় গুলির বিরুদ্ধে তারা ইট পাটকেল মারছে, তো আমার ঘরে থাকাটা ঠিক হবে না। মানে আপনি কি শিক্ষার্থী? আমি একজন শিক্ষার্থী, আমি একজন ছাত্র। ওই দিন আপনি কি করলেন গুলির শব্দ শুনে? গুলি শব্দ আমি বরাবর, আম্মু তো নিষেধ করছিলই যে না যাওয়াটাই ভালো, আম্মু তো বারবার আটকাচ্ছিল। আমি জাস্ট একটু মিথ্যা কথা বলে রাস্তা নেমে পড়ছি। বৌদ্ধ মন্দির থেকে যখন সোজা হাঁটছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটির একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন আপনি, যে প্রথম পয়েন্টে পুলিশ তাদেরকে ধাওয়া করছে, ব্র্যাকের পোলাপাইন ভিতরে ঢুকে গেছে, তারা স্ট্রং হয়ে আবার বেরোয়েছে। ওই মুহূর্তে আমি ওদের ভিতরে মিছিলে ঢুকে যাই, ব্র্যাক ইউনিভার্সিটির মিছিলের ভিতরে। তো একটা সময় পুলিশ যখন পিছনে চলে যায়, একটি স্টেজ যখন গ্যাপ হয়ে যায়, টিয়ার সেল, ছোড়া বুলেট, ইটিসি অনবরত মারতে থাকে। তো আমার চোখে টিয়ার সেল পড়ছে, আমিও হাতে এটা নিয়ে যতটুকু পারছি প্রোটেক্ট করছি। তো দেখা গেছে তারা পিছনে চলতে চলতে, মানে লিঙ্ক রোড আছে, বাড্ডা লিঙ্ক রোডের পাশে দিকে চলে গেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল রামপুরা যে ব্রিজটা আছে, কারা লিঙ্ক রোডের দিকে চলে গেছে? পুলিশের একটা দল ছিল, তারা মূলত আইন শৃঙ্খলা বাহিনী। তারা মানে আমাদের সাথে, মনে করেন যে আমরা তো সংখ্যায় অবভিয়াসলি একটু বেশি ছিলাম, তো আমাদের ছিল একটা মনোবল, সাহস একটা আমাদের সবার ভিতরেই ছিল যে আমরা ভয় পাই না। হ্যাঁ, সর্বপ্রথম চিন্তা করছি যে বুলেটটা আমাদের গায়ে লাগবে, আমরা জাস্ট একটু সেফতে আমরা আবার পরে ফ্রন্টে এসে পড়ি। এবং করতে করতে আমাদের অনেক অনেক সময় চলে যায়, 2 থেকে 3 ঘন্টা আমরা এগুলাই করি। পুলিশ তাদের মানে লাঠিয়াল বাহিনী থেকে শুরু করে তারা এরকম মানে অস্ত্র শস্ত্র নিয়ে অনেকক্ষণ টিকতে পারে না। এতে তারা লাস্ট ইন দ্য মোমেন্ট চিন্তা করছে তারা পিছনে চলে যাক। তো তারা পিছনে চলে গেছে, তো রাস্তাটা একটু খালি হয়ে গেছে। পুলিশের লিঙ্ক রোডের দিকে এক বাহিনী ছিল, আফতাবনগর রামপুরা দিকে আরেক বাহিনী ছিল। ওটা ছিল হচ্ছে আফতাবনগর ফাঁড়ি যেটা আছে না, ওইখান থেকে আর বের হওয়া যায় আরেকটা বাহিনী। তো আমরা যখন রামপুরার যখন মুভ করতেছিলাম, তখন হচ্ছে গিয়া রামপুরে আমরা মনে করেন যে অবস্থান রব, তখন ওনার ওখান থেকে ফায়ার করা আবার শুরু করছে। তাদের সাথে এরকম আমাদের একটা লং টাইম একটা ফাইট চলছে। তারা হচ্ছে গিয়া টিয়ার সেল মারতেছে, সানগ্রেনেড মারছে। ইনফ্যাক্ট রিয়েল যে মানে গুলি আপনি দেখবেন, রামপুরা রাস্তাটার মাঝখানে একটা ব্যারিকেড গেছে, মাঝখানে যে ব্যারিকেডটা গেছে, ব্যারিকেডের মাঝখানে ফুটা দেখবেন, তখনকার সময়ের কথা বলতেছি, ফুটা, এগুলি অরিজিনাল যে বুলেট যারা গুলি করছে, ওই গুলিতে রড ফুটা হয়ে গেছে। এটা যখন আমি দেখছি, তখন আমার ভিতরে মানে আমার কাছে ভয় কেন লাগে না, আরও আমি ক্ষিপ্ত হয়েছি। গুলি করতেছে ছাত্রদের, আমাদের অন্যায়টা কোথায়?
আমরা অন্যটা কোথায় 16 তারিখ তন্নিকে মাথা বাড়াইছে, আবু সাইদকে হত্যা করছে, মেধাবীদের যেন গ্রহণযোগ্যতা বাড়ে আরো। তো এটার জন্য আমরা রাস্তায় নামছি। আমাদের ছাত্র যারা আছে তাদের মাথা ফাটা ফেলছে, গুলি করে মানে হত্যা করে ফেলছে শেখ হাসিনা। আমরা তার বিরুদ্ধে বিচারে নামছি, কারণ আমাদের জাস্টিস তখন বিচার করে দাবি নিয়ে বিচারের দাবি নিয়ে নামছি। বিচার তখন করতেছিল না আমাদের, তো এটাই তো গণতন্ত্র। তারপরে তো এভাবেই ফাইট চলছে। পরবর্তীতে ওই পুলিশ ফোর্সটা কিছুটা ছন্ন বিচ্ছিন্ন হয়ে এক গ্রুপ চলে গেছে রামপুরার যে আপনার ইউলুপটা আছে না, ইউলুপের নিচে ওইখানে হচ্ছে গিয়া চেয়ার টেবিল নেওয়া আমাদের তৎকালীন আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ যারা ছিল বৈশা ছিল। তা তারা ওয়েট করতেছিল কখন একটা মিছিল আসে, আর তারা সাথে সাথে সবার হাতেই দূর থেকে দেখা গেছে, যেহেতু আমরা রামপুরা ব্রিজের উপরে ছিলাম, আমরা কিন্তু দেখবেন একটু উপরের সাইড, আর এখান থেকে একটা লেয়ার চলে গেছে নিচে, একটু ঢালু কিন্তু তো দেখা গেছে এখান থেকে দাঁড়ালে ওইখানে কারা কি করতেছে এটা কিন্তু ইজিলি দেখা যাচ্ছে। উপর থেকে উপরে মানে ছায়া ছিল, ব্রিজের ছায়াটা, রিল্যাক্সে বসে আছে, হাতে পিস্তল ছিল, হাতে লাঠি ছিল, তাদের হাতে অনেক নানান অস্ত্র ছিল। ইট ছিল না, কারণ তারা ছিল অনেক পাওয়ারফুল। ইট থাকবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে সেলফ ডিফেন্সের জন্য। তো পুলিশ কি করছে, ওদের সাথে গ্যাট হয়েছে, আরো স্ট্রং হয়ে গেছে। তারা এক পক্ষ ননস্টপ ইট মারতেছে, তারা ওই পাশ থেকে আমরা মানে দেখতেছি তারা ইট ননস্টপ গুলি করতেছে, ছোড়া বুলেট মারতেছে। ইটিসি যারা আছে মনে করেন যে বারবার হাতে গোনা কয়েকজন ছিল। আমরা তো ছাত্র জনতা অনেক ছিলাম, আমাদের দেখা গেছে আসলে কি যদি বলি, আমাদের ছাত্রদের এখানে কোনো ভূমিকা খুবই কম ছিল। এখানে রিক্সাওয়ালা, কাঠমিস্ত্রি, শ্রমিক শ্রেণী যারা আছে তারা আমাদের খুবই সাপোর্ট করছে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন এখানে অনেক রাজনৈতিক যারা আছে তারাও আমাদের সাপোর্ট করছে। আমরা তো ছাত্র, আমাদের তো অতীতে কোনো নিরস্ত্র, আমাদের তো অতীতে কোনো অভিজ্ঞতা নেই। আপনি দেখবেন সাউন্ড গ্রেনেড, যে ছাত্র নতুন প্রথম আন্দোলনে নামছে, সাউন্ড গ্রেনেড কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকলে কোনো ক্ষতি করে না। দেখা গেছে আপনি যদি একটা ডিস্টেন্সে দাঁড়ান, সাউন্ড গ্রেনেড যদি গুলি করে, মানে সাউন্ড গ্রেনেডটা ফাটাইলো, এই শব্দে ছাত্ররা কিন্তু দৌড়, রাস্তার মাঠটা কিন্তু খালি হয়ে গেছে। পুলিশের মূল টার্গেট ছিল এটা। কিন্তু ওই মাঝখানে এমনও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি ছিল, তারা ছিল অতীত থেকে, তারা তো গুম খুন, তারা তো এইসব ফাইট করেই আসতেছে, তারা আমাদের হাত ধরছে, যায় না, এগুলি কিছুই না। 18 তারিখ থেকেই রাজনৈতিক শক্তিগুলো আপনাদের পাশে 18 তারিখ বলবো না, রাজনৈতিক শক্তিগুলো আমাদের 18 তারিখের আরো আগে থেকেই মানে ব্যাক এন্ডে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি যদি বলি যে অনেকে দেখবেন এখনো বলতেছে যে ছাত্রদের আন্দোলন, না ভাইয়া, ছাত্রদের আন্দোলন শুধু আপনাদের আন্দোলন আমাদের না, এখানে শ্রমিকদের টানতে হবে। এখানে সেই মাকে টানতে হবে যেই মা বাসায় বাবা কান্তাছে, তার ছেলে রাস্তায় মরে নাকি বাঁচে, তার কথা চিন্তা করতে হবে। তারপরে আপনার কি হলো? দূর থেকে মারতাছে, এক সময় তারা দৌড়া উপরে, আমরা যখন ধারণা দিই আবার পিছিয়ে ফিরে যায়। কিন্তু আমাদের তো মূল মোটিভ ছিল, যেহেতু আমরা একত্র ছিলাম, মূল মোটিভ ছিল রামপুরার যে আপনার কেন্দ্রটা ছাড়বো না আমরা। এটার কারণ কি, ড্যামরা থেকে মিছিল আসে, হাতিঝিলের পয়েন্ট থেকে মিছিল আসে, তাদেরকে আমাদের দূরে থেকে অ্যাট্রাক্ট করতে ইজি হয়, যে আমরা এখানে আছি, তোমরা নির্ভয়ে আসতে পারো, রাস্তা ক্লিয়ার। তো এই জন্য রামপুরা ব্রিজটা আমাদের আয়ত্ত রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ইম্পর্টেন্ট থাকার সত্ত্বেই আমরা রামপুরা ব্রিজ ছাড়ি নাই। কিন্তু এখান থেকে তো মারতাছে, এটা গুলি যা আছে তাই মারতাছে, এদেরকে তো কিছু একটা করা লাগবে। তারা কিন্তু খুবই এক ভৌগোলিক অবস্থায় খুবই একটা সুইটেবল পর্যায়ে ছিল, মারবে আবার আয়সা পড়বে, মারবে আয়সা পড়বে। আমার সাথে আরও কয়েকজন ছিল ফ্রন্ট সাইডে, দেখে যে ধাওয়া পাল্টানোর ক্ষেত্রে কিছু কিছু সামনে এসে পড়ে, কিছু সামনে এসে পড়ছে, আমাদের এখান থেকে কিছু সামনে এসে পড়ছে। তো ওই মুহূর্তে আমি ফ্রন্টেই ছিলাম, তখন যারা ছত্র বিচ্ছিন্ন সামনে এসে বলছে তাদেরকে একটাকে আমি টার্গেট করে ফেলছি, যে আমার মতে ওনাকে যদি আমি একটুভাবে নির্মূল করতে পারি, হয়তো বা তারা আওয়ামী লীগ একজনকে নির্মূল করতে পারি, তাহলে আমি ইজিলি ওই পক্ষকে একটা ফাইট দিতে পারি। এখন আমার কথা হচ্ছে কি, এখানে তারা যখন গুলি করতেছে, ইট মারতেছে, এটা মারতেছে, সেটা মারতেছে, ইটিস আরও তো সামগ্রিক পরবর্তীতে অ্যাড হয়েছেই, যখন এগুলো মারতেছে 2-1 আহত হয়ে গেছে অলরেডি। মানে আওয়ামী লীগের 2-1 আহত হয়েছে, আওয়ামী লীগের একজন আহত হয় না, তারা যখন মারতেছিল আমাদের ছাত্রদের আর কি অনেকে, আপনাদের 2-4 আহত, 2-4 প্লাস আহত হয়ে গেছে। তখন দেখেছি যে এরকম যদি মারতেই থাকে, আর আমরাও তো স্ট্রংলি হোল্ডে পজিশনে দাঁড়া আছি, তো দেখা গেছে মানে হতেই থাকবে, এরকম আহত হতেই থাকবে। তখন আমি ফ্রন্টে গিয়ে একটাকে ধরে ফেলছি। তো এতে কি হয়েছে, আমার পিছনে আরো ফেলছেন, মানে কি আওয়ামী লীগের যারা, আওয়ামী লীগের, হ্যাঁ, এই যে ছত্র বিচ্ছিন্ন যারা ছিল ওদের একটাকে প্রথমে বললাম টার্গেট করছিলাম, যে একটাকে আমি ধরে ফেলছি, যে আপনি এভাবে মারতেছেন কেন, আপনি চলে যান আপনারা। আমরা তো আর, এর ভিতরে দেখি যে পাশ থেকে আরো উনিও আমার উপরে হিট করে ফেলছে, হাতে একটা বাস ছিল, মাথায় বাড়ি মারছে, আরেকজনও বাড়ি মারে দিয়েছে সেম অ্যাঙ্গেলেই। দেখা গেছে যে আমি তখন ইনস্ট্যান্ট আর কি ইনজুর্ড হয়ে গেছি, মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছিলো। তো বললাম প্রথমেই যে উপরের ব্রিজ থেকে কিন্তু অনেকেই তখন আমাদের লক্ষ্য করতেছিল যে একটা ছাত্রকে মারতাছে, তখনই সবাই এসে পড়ছে, সবাই আইসা, মানে আমার মূলত এটাই মিশন ছিল যে আমি সবাইকে না আগে ওদেরকে একটু
একটা জাস্ট আমাদের যাতে পরবর্তীতে না আহত না হয় ওদেরকে জাস্ট একটু নির্মূল করার চেষ্টা করি। তখন সবাই মানে ধাওয়ানি খেয়া সবাই চলে গেছে, মানে এক ধাওয়ানিতে সব দৌড়। তো সাহসটা তখনই করছে যখন আমি সামনে গিয়ে অথবা আমার মতো আরেক কিছুজন সামনে গিয়ে ওদের সাথে ক্লোজলি ফাইট করছে। এরপরে ওনারা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে তো আমার তো মাথা ফাটা। তখন কটা বাজে? তখন আনুমানিক 12:30 বাজছে, দুপুর? 12:30 থেকে 1টা দুপুর। আচ্ছা আচ্ছা। তো মাথা ফাটানোর পরে তো আমাকে, আমার বন্ধু ছিল তখন, আমার বন্ধুর নাম স্পর্শ, তখন রিফাত, ওরা হচ্ছে গিয়ে আন্দোলনের ভিতরেই ছিল। আমাকে হুট করে দেখে ফেলে, দেখে বলে যে সাথে সাথে আমাকে রিক্সা উঠায়, আগে যেতে হবে ফরাজি হাসপাতাল। আমি কিন্তু তখনও গুলি চোখে খাইনি। ফরাজি হাসপাতাল গেলাম। ওইখানে গিয়ে খুবই একটা নির্মম অবস্থা, যে তরুণ রক্ত, 15-16, মানে এজ ডাজেন্ট ম্যাটার, সবাই এখানে রক্তে, তার মাথা ফাটা সাদা টাইলস রক্তে ভিজে গেছে। এই রক্তগুলা কেন, মানে এই রক্তগুলো কেন বেরোলো, কি অন্যায় ছিল এদের? আপনি আমাদের অন্যায়টা দেখান। এই রক্তগুলার ঝরার পিছনে রিজনটা কি? নৈতিক দাবি, ন্যায্য অধিকার, এটাই ছিল। তখন আমার রক্ত আরো গরম হয়ে যায়। ইনফ্যাক্ট আমার মতো আরো কেউ আছে, মাথা ফাটছে, আমি আবার যাবো, মানে ওখান থেকে আবারও সেম কাজ আবার করছি। তখন মানে ব্যান্ডেজ করে সেলাই দিয়ে আবার চলে আসলেন? তখন আবার একটা ট্রাকে উঠি, ট্রাক ওইটা, তখন আমার তো মাথা ফাটে গেছে। দেখবেন মাথা ফাটলে কি হয়, আপনার শরীরের ওজনটা পুরোপুরি উল্টা দিকে চলে যায়, মানে মাথাটা ভার হয়ে যায়, আপনি হাঁটতে কষ্ট হবে। কিন্তু আমার তো দেখা গেছে যে আমি কিন্তু সরকারি কোনো হাসপাতালে যেতে পারবো না, কারণ আমি কিন্তু গেছি, তারপর গেছি সামহাউ আপনার আমি প্রথমে আবার যখন ট্রাকে উঠি, মানে ট্রাকে বলতে কি ফরাজি হাসপাতাল থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত আসতে হবে। তো আসতে হলে আমাকে প্রথমে ডাক্তার রেফার করছে, তার চিকিৎসা আমরা করতে পারবো না, বা যতটুকু পারছি। আপনি দেখবেন ক্রিমিনালদের চিকিৎসা হয় না, তাদেরকে গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যেতে হয়। আমরা ছিলাম তখন ক্রিমিনাল, তখন এই ক্রিমিনালদের চিকিৎসাকে ডাক্তাররা করবে, তাদেরও তো ভবিষ্যতের একটা ভয় আছে, তাদেরও তো একটা উপর থেকে নির্দেশ আছে। তো তারা তার নৈতিক দিক থেকে যতটুকু পারছে করছে, এতে আলহামদুলিল্লাহ। রামপুরা ব্রিজ যখন আমি আসছি, তখন দেখি দলবল নিয়ে ওরা ওই পক্ষ, মানে আওয়ামী লীগ পক্ষ আরো স্ট্রং হয়ে গেছে। আওয়ামী লীগ স্ট্রং হতে তারা নন স্টপ ওপেন শুট। ওই মুহূর্তে কিন্তু অনেকে নিহত হয়েছে। আমার সামনে ব্রাকের ইউনিভার্সিটি একটা ছেলে আছে, ব্রাক ইউনিভার্সিটির ছেলেটার তখন তার স্কাল্পের ভিতরে গুলি লেগে গেছে। স্কাল্পের ভিতরে ঢুকলে আমার মোস্ট প্রবাবলি ও যদি বাইচাও থাকে খুবই নির্মমভাবে জীবনযাপন করতেছে। তার বর্তমান অবস্থা আমি জানি না, কারণ তখন অনেক আশেপাশে নিহত আহত হয়ে গেছে, সবাইকে ওই ট্রাকের উপরে ঢোকানো শুরু করছে। ট্রাকটা তো আমরা অথবা অর্ধমৃত সবাইকে ট্রাকে উঠাচ্ছেন? সবাইকে ট্রাকে উঠাচ্ছি, কারণ আমি দেখতেছি যখন ননস্টপ ফায়ার শুরু করছে, একটা বুলেট আমার বন্ধু দুইজন বললাম, ওরা জাস্ট আমাকে কভার দেওয়ার জন্য পিঠটা যখন মানে পিছনে দেয়, তখন পিঠেতে গুলি খাইছে। একটা গুলি পিছন থেকে, ছোড়া বুলেট মূলত, দেখবেন ছোড়া বুলেট একটা এতটুকু, বাট যখন ওটা ফায়ার করে 125টার মতো স্পেন্ডাল টাইপের ছোট ছোট থাকে, তো একটা আমার চোখে ডাইরেক্ট হয়ে গেছে, সরাসরি ডাইরেক্ট চোখের মনের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়াতে মনে হইলো ডান চোখে, হ্যাঁ, ঢুকে যাওয়াতে মনে হলো বিদ্যুৎ চমকা আমি একদম অজ্ঞান হয়ে গেছি। তখন অজ্ঞান হয়ে যাওয়াতে কিছুক্ষণ পর যখন উঠছে, তখন দেখি যে আমি চোখে, তো এই চোখে কিছু দেখতেছি না, কারণ এই চোখে গুলি করার কারণে এই চোখে এফেক্টটা পড়ছে। আপনি দেখবেন আমি মনে হয় মানে 100 ভাগের ভিতর মনে হয় 10 ভাগ আমি জাস্ট দেখতেছি যে কুয়াশা, চতুর্দিকে কুয়াশা, একজন মানুষকে 2-3টা অ্যাঙ্গেলে দেখা, মানে খুবই, মানে আমি কষ্ট করে দেখছি মানুষ দৌড়দৌড়ি করতেছে, আবার ট্রাকে যারা ইনজুর্ড আছে ওদেরকে উঠাইতেছে। এরপরে তো ট্রাক, মানে আপনার কাছে হ্যালুসিনেশন বা স্বপ্ন মনে হচ্ছে? পুরা স্বপ্ন মনে হচ্ছে, এখন কোথায় আমি কি আদৌ বাইচা আছি? তখন আমার যে বন্ধু বান্ধব ওরা আমার ধৈরা ধৈরা বলছে যে স্বাধীন উঠ উঠ উঠ, পানি খা পানি খা, মাথায় পানি দিয়েছে, পানি খা পানি খা, পানি সাইড থেকে মানে। আপনি শুনতে পাচ্ছিলেন? আমি শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারছিলেন মানে কিছু বলতে পারতেছি না। আর কিছু দেখছেন না? ধোয়া ধোয়া দেখছেন? সব ধোয়া 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 ধোয়া। আপনি দেখবেন তখন কি মনে হয়েছে যে এই বুঝি আমি মরে যাচ্ছি, এরকম বুঝি মরে যাচ্ছে, এই বুঝি মরে যাচ্ছে, আমি মনে আর বাঁচবো না, শ্বাস তো আমি নিতে পারতেছি না। আচ্ছা, কারণ টিয়ার সেলটা মারছে আমার। পাশাপাশি এটাও মনে পড়েছে, যদি আমি মারা যাই আমি শহীদ, এক ধরনের আনন্দ, একটা আনন্দ। মুসলমানদের তো একটা গৌরব শহীদ মৃত্যু, আমি তো মুসলমান হিসেবে আমার একটা গৌরব থাকবে, যদি মারা যায় আমি তো আনন্দ হচ্ছিল যে না, যদি মারা যাই মরে যাব, দেশের জন্য তো মরলাম, মরতে তো হবেই, আমাকে তো মরতে তো হবে। ভয়ের পরিবর্তে আনন্দ লাগছিল। হ্যাঁ, গুলিবিদ্ধ হবার পর আনন্দ লাগছিল, যার কারণে আমি আমার ওই অবস্থাতেই। আপনি মাটিতে পড়ে যাননি তখনও? আমি তখন ট্রাকেই ছিলাম মূলত। আচ্ছা, ট্রাকের উপরেই আমাদের ফায়ারটা করছে মূলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই আল্লাহ 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 করতেছে, শুধু সাথে আল্লাহকে ডাকতেছে। এগুলো দেখে ভয় পাননি? এগুলো দেখে আসলে আমি জাস্ট কেঁদেছেন? কাদার কোনো অপশন ছিল না, কারণ চোখ আমার বন্ধ ছিল। কান্না ছিল না? চোখে কান্না ছিল না, কান্না মনে হয় মানে চলে গেছে ভিতরে, একটা
ক্ষোভ ক্রোধ কাজ ক্রোধ করছিল। আরো কাজ করতেছে। বললাম না ফরাজ হাসপাতাল যখন আমি তরুণ 15 বছর 16 বছর 18 বছর 20 বছরের আমার বয়সী যারা ছাত্র অথবা আমার যারা সিনিয়র যারা আছে সিটিজেন তাদেরকে যখন রক্ত গুল্লি তারা নাক ফাইটা গেছে, দাঁত ভেঙে গেছে, কান কাইটা গেছে, মানে এরকম অবস্থা দেখতেছি, তখন আর ভিতরে নিজেকে আটকে রাখতে পারে। দেখেন এই আন্দোলনটা মূলত হয়েছে কিসের জন্য? প্রথমে ছিল এটা কোটা আন্দোলন। এই আন্দোলনটা ছাত্রলীগের একটা ভুল ছিল। তারা ছাত্রলীগের কাজে লেগে ছাত্রদের দাবি আদায় করার, তারা কি করছে ছাত্রদেরকে গিয়া হাসিনাকে প্রোটেক্ট করতে গেছে। হাসিনাকে প্রোটেক্ট করছে। ওদের কথা বলতে দেখবেন যে ওদেরকে মারার জন্য তো যারা আন্দোলনরত ছাত্র ওদেরকে মারার জন্য তো আমাদের ছাত্রলীগ এনাফ, মানে আপনাদেরকে মারার জন্য। এনাফ আমাদের জন্য। তোরা কি করছে ভিসি চত্বরে 16 তারিখ ভিসি চত্বরে আপনার ছেলে নাই মেয়ে নাই নারী মার সমতুল্য নারী তাদেরকে পর্যন্ত হিট করা শুরু করছে। কতটা কাপুরুষ হতে পারে এগুলা মেয়েদের গায়ে হাত তুলে? তাহলে চিন্তা করেন এখন এই মুহূর্তটা যখন আপনি দেখবেন অথবা আমি দেখব, কার না মাথা গরম হবে? তখন এটা কিন্তু আর কোটা আন্দোলন হয় না, থাকে না, তখন এটা হয়ে গেছে বিচার আন্দোলন, অধিকার আদায়ের অধিকার আদায়ের আন্দোলন হয়েছে। ট্রাকের কথা বলছিলেন, যখন আপনার চোখে গুলি লাগলো দেখলেন যে আপনার সহযোদ্ধাদেরকে স্তূপ করে ট্রাকে উঠানো হচ্ছে, কেউ মারা গেছে, কেউ আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ কেউ করতেছে। মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রচণ্ড কষ্টে আছে, আপনি চোখে দেখছেন না, ঝাপসা ঝাপসা দেখছেন, কিন্তু মাটিতে পড়ে যাচ্ছিলেন, তারপরেও কোনোভাবে টিকে গেলেন। হ্যাঁ, ভয় হচ্ছিল না, প্রচণ্ড রকমের রাগ হচ্ছিল, সাহস আরও বেড়ে গিয়েছিল, তখন কি করলেন? আমার আসলে কি আমার তো তখন করার মতো কিছুই ছিল না, কারণ আমি অলরেডি নিজেই আপনার মাথা ফাটা এবং চোখে গুলি, আবার হচ্ছে গিয়ে অলরেডি মনে করেন যে এই অবস্থা আশেপাশে তো দেখা গেছে কি আমি ট্রাক তো মানে আমি একটা কি করছি কোনায় গিয়ে বসছি। কেন কোনায় গিয়ে বসছি? যারা বেশি আহত তারা যেন শুইতে পারে, আচ্ছা আচ্ছা, কারণ তাদের শোয়াটা ইম্পর্টেন্ট, মানে তাদের জন্য একটু জায়গা করে দিলাম এতটুকুই। আর তখন ড্রাইভারকে বলছি ভাই টান দেন, কারণ টান না দিলে আরো উঠবো। আচ্ছা, তখন টান দিয়ে কোথায় গেল? টান দিয়ে মূলত আবার ফরাজ হাসপাতাল, যারা ইনজুর্ড নতুন হয়েছে তাদেরকে আবার ফরাজ হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, কারণ মেইন রোড ইউজ করা যাবে না, আচ্ছা। কারণ পুরো ঢাকা শহরে কিছু কিছু জায়গা ছিল ছাত্রলীগ যুবলীগ এইসব লোকদের কেন্দ্রে, কিছু কিছু ছিল ছাত্রদের কেন্দ্রে। এখন আপনার অ্যাম্বুলেন্সটা যদি ভুল ছাত্রলীগের মিছিলের ভিতরে ঢুকে যায়, অ্যাম্বুলেন্স হুদ্দা আপনি অথবা আমি মনে করেন যে শেষ। আমরা চিন্তা করছি ভিতর থেকে যাব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রিক্সায় করে তখন মুগদার মেডিকেল সি ব্লক থেকে আমরা রিক্সায় উঠছি। রিক্সায় উঠে আমাদের সাথে আরও কয়েকজন ফলো করছে যে সবাই রিক্সা না ভিতর থেকে যাব, কারণ অনেকে ভিতর রাস্তা চিনে না। তখন বনশ্রী হয়ে আমরা মুগদা মেডিকেল গেছি, ভিতর রাস্তা যেহেতু। মুগদা মেডিকেল যাওয়াতে ওইখানে গিয়ে আরও জঘন্য অবস্থা। ওইখানে তো স্পেস বড়, সবাই ঢাকা শহরের যাত্রাবাড়ি থেকে শুরু, যাত্রাবাড়ির তো অবস্থা খুবই খারাপ ছিল, যাত্রাবাড়ির যত যাত্রাবাড়ি কমলাপুর আবার হচ্ছে গোপীবাগ ওখানে যত আহত আছে সব মুগদা মেডিকেলে যা ভর্তি। সবাই এক ছোট বেড, ওই বেডে 2 জন শুয়ে আছে, রোগীর বিছানা, রোগীর বিছানা 2 জন শুয়ে আছে, অনেকে মাটিতে শুয়ে আছে, মানে জায়গা নাই, সবাই রক্তাক্ত। ইনফ্যাক্ট জায়গা তো নাই, এটা স্বাভাবিকই, ডাক্তারও নাই, আজকে ডাক্তার ছুটিতে। চিকিৎসা দিল কারা? চিকিৎসা দিচ্ছে যে আপনার কিছু কিছু সার্জেন্ট, তারা তো ডাক্তারই, কিছু কিছু ছিল, মানে পরিমাণে যতটুকু থাকার কথা ছিল অতটুকু নাই, পর্যাপ্ত পরিমাণ ছিল না, সবাই ছিল না। তখনও তো আপনি চোখে দেখছেন না, রক্ত ঝরছে, রক্ত আসলে এখান থেকে পড়ছিল, কারণ যদি ছোটগুলো ঢুইকা আটকা গেছিল, তো রক্তটাও ওখানে আটকা, চোখে ব্যথা হচ্ছিল না? হ্যাঁ, চোখে ব্যথা ছিল। ইনফ্যাক্ট চোখে আপনাকেই আরেকজনের হেল্প করা দরকার, সেই জায়গায় আপনি নিজের কথা ভুলে গিয়ে অন্যদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করলেন। কারণ আপনাকে ধরলো কারা? আমাকে তো আমার 2 বন্ধু। ও, ওরা আপনাকে ধরে আছে, আপনি অন্যদের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ, রিফাত আর হচ্ছে গিয়ে বললাম স্পর্শ, ওরা তো আমার সাথেই ছিল 2 এই বন্ধু। বন্ধুদেরও তো মৃত্যু ঝুঁকি ছিল, তাদের গায়ে তো গুলি রাখতে পারতো, লাগছে তো, তাদেরও গুলি লেগেছে। ছোড়া বুলেটটা আপনি দেখবেন যদি চোখে ঢুকে এটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, বা ছোড়া বুলেট যখন আপনার হাতে বুকে লাগবে এটা কিন্তু টিপ দিয়ে বের করা যায়। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু তার মানে বন্ধুর জন্য বন্ধু গুলিকে কিছু মনে করেনি, মনে করেন আপনার ওই বন্ধুরা? হ্যাঁ, কারণ আপনাকে নিয়ে গেল হাসপাতালে, তখন ওদের সামনে আরো বেশি ব্যথা, মানে আমার। আচ্ছা, তো ওরা পিঠে হাতে বুকে যেগুলো খাইছে দেখবেন ছোড়া বুলেটটা বিষের মতো কাজ করে একটা। তো হ্যাঁ, ওরা ইনজুর্ড, বাট ওরা দেখতেছে আমার অবস্থা আরো খারাপ, ওরা আপনাকে ছেড়ে যায়নি? আমাকে ছেড়ে যায়নি। তখন ওরা ওদের ইনজুর্ডের কথা চিন্তা করে না। তখন আমি ওদের কান্দেই ছিলাম, ওদের কোলেই ছিলাম, কোলে থেকে যতটুকু পারি, কারণ আমি তো আন্দোলন মানে বললাম যে শুরু থেকে ছিলাম, তো মানে লোকেশনটা আমি মনে করি চিনি আবার ভালো করেই, যে এখান থেকে। তারপরে মুগদা মেডিকেলে কি আপনার চিকিৎসা করলো? হ্যাঁ, মুগদা মেডিকেলে একটা পরে চিকিৎসা করছে। কি চিকিৎসা করলো? চিকিৎসা বলতে প্রথমে আমার মাথায় যে আমি ইনজুর্ড হয়েছি সেলাই করছে একটা নার্স ম্যাডাম, আমি ছিলাম মুগদা মেডিকেল ব্লু ইউনিটে। কতগুলো সেলাই লাগলো? 7টা সামথিং, 700 সেলাই। 7 সেলাই লাগছে। সেলাই লাগাতে আমার তো মাথা ঠিক, কিন্তু চোখের ভিতর আমার এই চোখটা পুরোপুরি বেহুশ,
হুম। আদৌ কি চোখের ভিতরে কোনো গুলি আছে নাকি না, এটা নিয়ে আমি এখন কনফিউজ হয়ে গেছি কারণ ব্রেনটা তখন কাজ করতেছে না, এখন আর ব্রেন কাজ করা বন্ধ হয়ে গেছে। কারণ আমি এতটুকু দেখতেছি যদি আমার এখানে কেউ একটা বাড়ি মারে মনে হবে যে ব্যথা পাই নাই, কারণ অলরেডি কিন্তু বেহুশ আমার একটা সেন্সলেস। সেন্সলেস, এই পাশটা পুরোপুরি ড্যামেজ। দেখা গেছে কি যখন আমি মাথা এরকম তাকায় দেখতেছি, চোখ একটু নর্মাল হইতেছে, তখন পাশে একটা নার্স মনে করে ভাই আপনার তো মনে হয় এই দিকে ইনজুর্ড হয়েছেন। তখন আমাদের একটা বড় ভাই ছিল আবার, তখন হচ্ছে কি উনি মুগদা মেডিকেলেই আপনার ছাত্র ছিল। তো আমার বন্ধু যারা ছিল, একজন ঢাকা ভার্সিটিতে পড়ে, আমি ঢাকা কলেজে পড়ি, তো একজন ইউএতে পড়ে। তো ছাত্র থাকা অবস্থায় কি হয়, আমাদের মানে আশেপাশে ছাত্র সার্কেলটা বড় হয়ে যায়। সার্কেলটা আসলে তখন আমরা একজন আরেকজনকে, তখন আমাদের ঢাকা ভার্সিটিতে বড় আপুও ছিল, তখন ওই আপুকে ফোন দেয়া বলি যে আপু আপনার কি কোনো মুগদা মেডিকেলে কেউ আছে, এরকম করে জাস্ট, বা তখন ওই তখন ভাইটা আসছে। চিকিৎসা মুগ্ধ মেডিকেলে চোখের চিকিৎসা করালেন? মুগদা মেডিকেল আসলে চোখের সেটা হয় নাই। আচ্ছা আচ্ছা, কি করলেন তো এটা? ওনারা কি করেছে? ওনারা আসলো, আইসা একটা চোখের যে দেখবেন লেজারের মতো নিয়ে আসছে, ভাইটা নিয়ে আসছে, ভাইটা তার প্রফেসরকে নিয়ে সাথে করে যে স্যার একটু দেখেন এটা। ওনাকে দিয়ে আমরা পুরো রুমে সবাইকে আর কি উনি আসছে, সাথে সাথে বলছি যে আমি এতটা ব্যস্ত ছিলাম আজকে যে আসলে দেখতেই পারি নাই। আমার যখন চোখে মারেছে ভিতরে একটা মেবি বুলেট আছে, মানে তখন উনি pellets রয়ে গেছে। প্লেট রয়ে গেছে। তখন দেখে তুমি ডানে ঘুরাও বামে ঘুরাও, আমার চোখ আমি লাড়াতে পারতেছি না, মানে উনি দেখতেছে যে এই চোখটা শেষ। চিকিৎসা 18 শুরু তারিখে- করলেন কত তারিখে? ও যেতেই পারি না আমি পরে 21 দিন পর চিকিৎসা নিয়েছি আমি। 21 দিন পরে? হ্যাঁ। মানে শেখ হাসিনার পতনের পরে? পতনে পরে চোখের যাওয়ার পরে ওনারা আসলে 21 দিন পরে যখন দেখলাম জুলাইয়ের যে একটা লম্বা সিরিয়াল, তো ওনারা সাজেস্ট, আমি দেখলাম কি ওনাদের অনেক বড় অপারেশন সিরিয়াল, তো 21 দিন অলরেডি লেট হয়ে গেছে। আমার আব্বু বলতেছিল অপারেশন এত সিরিয়াল, কারণ অনেকে তো চোখ ইনজুর্ড হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু চোখ ইনজুর্ড হয়েছে জোড়া বুলেটের কারণে। তো অপারেশন দেখা গেছে আমার অনেক দিনে, অলরেডি 21 দিন লেট, উপর থেকে আরও এটা এক্সটেন্ড হয়েছে, দেখা গেছে এটা তো ক্রিটিক্যাল অবস্থা। তো এই জন্য আমরা পরবর্তীতে ইস্পানি হাসপাতালে গেছি। তো ইস্পানি হাসপাতালে গিয়ে ওইখানে গিয়ে আমি মূলত অপারেশনটা করেছি, 2 থেকে 3 দিনের ভিতরে আমার অপারেশন হয়ে গেছে। তারপরে চোখ কি স্বাভাবিক অবস্থায় ফিরেছে? পরে চোখ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। চোখ আবার চোখ আপনার এখন কি অপারেশন চোখে করার দেখেন? এখন এই চোখটা দেখি, এই চোখে কম দেখি। মানে বাম চোখটাই স্বাভাবিক দেখছেন, কিন্তু ডান চোখে ডান চোখে মাঝে মাঝে একটু দেখেন না? দেখেন, কারণ 21 দিন থাকাতে এই যে চোখের বিষটা আর কি অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়ে গেছে। আপনার নাম স্বাধীন, কিন্তু আপনি এই অভ্যুত্থানের পরে স্বাধীনতা পেয়েছেন? স্বাধীনতা আপনি এক চোখের আলো হারিয়েছেন একটা সুন্দর বাংলাদেশের জন্য, আমাদের চোখে আলোকিত বাংলাদেশ দেখবার জন্য। আপনি আপনার একটা চোখের আলো হারিয়েছেন, কষ্ট হয় আপনার? না, আমি আলহামদুলিল্লাহ যাই আল্লাহর রহমতে যা হচ্ছে হবে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা যারা সুস্থ আছি, স্বাভাবিক আছি, যারা ভালো আছি, আমরা কি আপনাদেরকে যথার্থ সম্মানটুকু দিতে পারছি? আপনারা কি সম্মানিত বোধ করছেন, না আপনারা মনে করেন এখনো এক ধরনের অনিরাপদ বা অসম্মানের মধ্যে আপনারা আছেন? বিপ্লবের পরবর্তীতে দেশে একটা অরাজকতা থাকছেই, তো এখন একটু কিছু অরাজকতা চলতেছে, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এটা। অবশ্যই আমরা ভবিষ্যৎ নেতৃত্বে যারা আছে, তরুণ সমাজ যারা আছে, আমাদের ভিতর থেকেই কেউ না কেউ আসবেই। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? একটা চোখের আলো নেই, আর এক চোখে কেমন বাংলাদেশ দেখতে চান? এক চোখের আলো দিয়ে। এক চোখে মানুষের বাক স্বাধীনতা চাই, সমালোচনার স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই, রাজনৈতিক অধিকার চাই, অর্থের স্বাধীনতা চাই, এটাই। চোখে আলো নাই, এতে কোনো দুঃখ নেই? চোখে আমার আলো, কারণ যদি আমার এই স্বাধীনতাগুলো অর্জন করতে হয়, ত্যাগ তো স্বীকার করতেই হবে। তো মনে আপনি না করি হয় একটা চোখের আলো ত্যাগ করলেন, আমার মতো অনেকেই ত্যাগ করবে, কারণ আমাদের পরের প্রজন্মগুলোদের সাথে গর্ব হয় না কষ্ট হয়? গর্ব হয়, কষ্ট হয়। কি কষ্ট হয়? গর্বের পিছনে যে পরিমাণ ত্যাগটা আমাদের স্বীকার করতে হয়েছে, এটা অনেক বড় ছিল। এত মানুষ মারা গেছে, এখন পর্যন্ত বিচারটা পুরোপুরিভাবে হচ্ছে না। আপনি কি আশাবাদী? আমি আশাবাদী অবশ্যই বিচার হবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতেই প্রত্যেক অপরাধীর বিচার হবে। রাজনীতিবিদদের কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করেন? রাজনীতিবিদদের কাছ থেকে এটাই আশা করি, তারা আমাদের অ্যাটলিস্ট যারা জুলাইতে অত্যাচারিত হয়েছে, তারা জুলাই তো একটা পরিণতি, গত 17 বছরের দুঃশাসনের পরিণতি ছিল জুলাই। জি জুলাইকে তো আলাদা করা যাবে না। হ্যাঁ, জুলাই একটা শেখ হাসিনা রেজিমের দুঃশাসনের চূড়ান্ত পরিণতি ছিল। হ্যাঁ, এই 17 বছরের আন্দোলন করতে গিয়েও তো অনেক মানুষ আহত নিহত হয়েছেন, অনেকে গুম হয়েছেন, আজও ফেরেনি। অনেক সন্তান তার বাবার অপেক্ষায়, তার কোনো বোন তার ভাইয়ের অপেক্ষায় আজও দুয়ারে দাঁড়িয়ে আছে ফিরবে বলে। হয়তো ফিরবে, নয়তো আর কোনো দিন ফিরবে না। তাদের জন্য আপনাদের বক্তব্য কি? তাদের জন্য বক্তব্য বলবো আমি, তাদের সান্ত্বনাটা তো দিতে হবে একটা। সান্ত্বনা দিতে হবে। যে মা তার সন্তানকে আর ফিরে পাবে না, যে বোন তার ভাইকে ফিরে পাবে না, যে স্ত্রী তার স্বামীর প্রতীক্ষায় চোখ অন্ধ হয়ে গেছে, পাথর হয়ে গেছে, চোখ থেকে আর অশ্রু আসে না,
আপনারা কি সান্ত্বনা দিবেন তাদেরকে? আমরা সান্ত্বনা দেব, আমরা এই বাংলার মাটিতেই বিচার হবে, বিচার করব। যদি এই বাংলার মাটিতে তাদের বিচার না হয়, আমার মতো জুলাই যোদ্ধারা আবার রাস্তায় নামবে, আবার রাজপথে নামবে বিচারের দাবিতে। এক চোখ নেই, অন্য আরেক চোখ নিয়ে নেমে যাবেন। আরেক চোখ আমি দরকারে দিতে রাজি আছি। তাও যে বললাম যে আমার গর্ব হয়, কষ্ট হয়, কষ্ট কি আর চিরদিন রাখা যায়? যারা মাটি কবরে আছে তাদের একটা অভিশাপ আমাদের থেকেই যাবে। কেন তাদের বিচার হলো না? যদি আমরা আপোষ করি, যদি আমরা আপোষ করি, আপোষ করব না। রাজনীতিবিদদের উপরে তো ভরসা রাখেন অবভিয়াসলি এবং প্রত্যাশাও রাখেন যে তারা একটা Obviously. সুন্দর বাংলাদেশ আপনাদেরকে দিবে, এ বিশ্বাস তো রাখেন। অবভিয়াসলি রাখি। তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলার থাকে আপনার। তাদের উদ্দেশ্যেই বলবো, যারা রাজনীতি করে, রাজনীতি হচ্ছে গিয়ে আমাদের, যারা আমরা আছি তাদের অধিকার আদায়ের একটা নৈতিক একটা দাবি। তো তারা আমাদের দাবিটা সবসময় রাখবে, এটাই আমি চাই যে আমাদের দাবিটা রাখুক। যারা, আমি ঘুরে ফিরে একটা কথাই বলবো, বিচারটা হোক। বিচারটা হোক। কারণ যদি আর বিচার জুলাই হয়, যোদ্ধারা যেন আমাদের বোঝা না হয়, বোঝা তারা না যেন হয়। আমাদের গৌরবের অংশ হয়, তাদেরকে যেন আমরা সম্মান করি, এই প্রত্যাশা তো এই করেন। কথাটা, কারণ ভবিষ্যতে যদি কোনো স্বৈরতন্ত্র তৈরি হয়, এই জুলাই যোদ্ধারা আবার রাস্তা নেমে এই যাবে, এই চেতনাই এই সামনে চেতনায় এগিয়ে আবার যাবে। সামনে আগা যাবে। এটাই হবে সাহসের বাতিঘর। হ্যাঁ, জুলাই। সাহসের বাতিক। কারণ এই জন্য আমাদের দরকার বিচারটা, আমাদের দরকার আমাদের মুক্ত স্বাধীনতাটা। জি, ধন্যবাদ স্বাধীন আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ স্বাধীন দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এক টকবগে তরুণ। 24-এর বিপ্লব তার দেশপ্রেমকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও যদি দেশমাতৃকার প্রয়োজনে তাকে রাজপথে নামতে হয়, তার জন্য প্রস্তুত তিনি। তার মতো এমন হাজারো তরুণের হৃদয় নিংড়ানো প্রত্যয়ই বলে দেয়, বাংলাদেশ কখনোই পথ হারাবে না। যুগে যুগে এরাই আমাদের অনুপ্রেরণা, আশা, আকাঙ্ক্ষা আর নির্ভরতার প্রতীক। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btb@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।